গল্প বৃষ্টি নামার পরে লেখিকা ঈশ্বর জাহান ফারিয়া। পর্ব 24। মিন্নয় একটা চেয়ার নিয়ে বেলকুনিতে রাখলো, গুঞ্জনকে সেখানে নিয়ে বসালো, নিজে পিছন থেকে দাঁড়িয়ে রইল দেওয়ালে হেলান দিয়ে। পকেটে হাত গুঁজে গুঞ্জনকে আলতো হেসে বলল, নাও ভিজো। গুঞ্জন ব্যাগকালের মতো চেয়ে বলল, মানে এখানে কীভাবে ভিজবো? ভিজতে চাইছ, ব্যবস্থা করে দিয়েছি। আরে কোথায় ব্যবস্থা করছেন? আমি ভিজবো কীভাবে সেটাই তো বুঝতে পারছি না। মিন্নয় এগিয়ে আসলো, গ্রিলের বাইরে গুঞ্জনের হাত দুটো বাড়িয়ে দিয়ে বলল, এভাবে বেচো। এভাবে ভেজা যায়? যায় তো। গুঞ্জন কিছু বলে ওঠার আগেই হঠাৎ করে বৃষ্টির তোর বেড়ে গেল। আকাশ কাঁপিয়ে ঝিলিক দিতে লাগলো বিদ্যুতের আলোরা। ঠান্ডা বাতাসে গা কাটা দিচ্ছিল। দক্ষিণমুখী হয়ে বয়ে চলা বাতাসেরা ঠেলে পাঠাচ্ছিল বৃষ্টির রাশিদের। সেই ঝাপটায় গুঞ্জনের চুল, হাত, চিবুক খানিকটা ভিজে গেল। গ্রিলের উপর তেজছাড়াভাবে পড়া ফোঁটাগুলো ছুঁয়ে ছুঁয়ে পড়ছিল দেওয়াল জুড়ে। আকাশ ভেসে যাচ্ছে মেঘেদের ঠেলায়। সেই অদ্ভুত সুন্দর মুহূর্তগুলো গুঞ্জন অবাক হয়ে দেখছিল। ওর চোখ শান্তির বার্তা বয়ে দিল যেন। কি সেই চাহনি, কি সুন্দর খোদার সৃষ্টি, কি সুন্দর প্রকৃতির খেলা। এরকম শান্তি আর আনন্দ কোথায় গেলে পাওয়া যায়? কোথায়? গুঞ্জনকে এভাবে দেখে মিন্নয়ের মনে হচ্ছে, এই মেয়েটার সাথে যদি আরও আগে ওর দেখা হতো তাহলে কি হতো? নিজের ভালোবাসাটাও আরও আগে প্রকাশ করতে পারত, কাছে পেত। এই বর্ষা রাতের মতো হাজারো রাত গুঞ্জনের সাথে কাটাতে চায় মিন্নয়। ওর জীবনে বৃষ্টি হয়ে নামতে চায়, ধুয়ে দিতে চায় মেয়েটার সব কষ্ট। বুক ভরা ভালোবাসা দিয়ে আগলে রাখতে চায় আরও হাজারো রাত। এজন্য পরজন্ম দুইখানেই এই মেয়েকে চায় মিন্নয়, ওকেই চায়। গুঞ্জনের দিকে ঘোর লাগা চোখে তাকিয়ে রইল মিন্নয়। এমন সময় বিকট শব্দে বাজ পড়ল, আর সাথে সাথে হসপিটালে কারেন্ট অফ হয়ে গেল। রাস্তার কোণে সোডিয়াম বাতির আবছা আলোয় পৃথিবীটা আরও মায়াময় হয়ে উঠল। সেই সাথে মিন্নয়ের গভীর চোখে ধরা পড়ল বৃষ্টিতে ভেজা এক মায়াবতীর দিকে। মিন্নয় আস্তে করে এগিয়ে এলো গুঞ্জনের কাছে, হাঁটু মুড়ে বসলো গুঞ্জনের কাছে। টপ টপ করে জল বেয়ে পড়ছিল গ্রিল থেকে। সেই জল আবার ছিটকে পড়ছিল গুঞ্জনের মুখ পানে। মিন্নয়ের ঠোঁট ছোঁয়ালো গুঞ্জনের ঠোঁটে, চিবুকে, কপালে। এক অদ্ভুত মাদকতায় শিউরে উঠল গুঞ্জন। সামনে মানুষটির ছোঁয়া তাকে বরফের মতো শীতল বানিয়ে দিল। গুঞ্জনের চুলে আঁকড়ে ধরে আছে মিন্নয়। গুঞ্জন ঠেলে সারাতে চাইছে বারবার, কিন্তু এমন আসক্ত ব্যক্তিকে সরানোটা আর পক্ষে সম্ভব হচ্ছিল না। হঠাৎ করে আবার হসপিটালে কারেন্ট চলে গেল। চোখ ধাঁধিয়ে গেল গুঞ্জনের। মিন্নয় এখনও আগের মতোই গুঞ্জন নামক মানবীতে আসক্ত হয়ে আছে। গুঞ্জন ধাক্কা দিল, হুঁশ ফিরল মিন্নয়ের। কি এক রাত! বৃষ্টির তোর বেড়ে চলছিল সে রাতে। ভেসাচ্ছিল বুনো ফুলের সুবাস। দূরে কোনো এক গির্জায় বাজছিল বেল। হসপিটালের মসজিদে জোর কণ্ঠে কেউ কোরআন মসজিদ তেলাওয়াত করছিল। পাতাগুলো বৃষ্টি ধুয়ে মুছে চকচক করছিল এই রাতের অন্ধকারও। পথঘাট ফাঁকা ফাঁকা। নয়তলার এই বেলকুনিতে বসে গুঞ্জন পুরো শহরটাকে দেখতে পাচ্ছিল। দু চোখ ভরে দেখে নিচ্ছিল পৃথিবীকে। স্বস্তি নিঃশ্বাস ফিরছিল। পরদিন মিন্নয় গুঞ্জনকে চুল বেঁধে দিয়ে খাবার খাওয়াচ্ছিল। ঠিক তখনই কেবিনে ঢুকলো গুঞ্জনের বাবা মা সহ বাড়ির বাকি সদস্যরা। মিন্নয় কিছু না বলে গুঞ্জনকে খাইয়ে দিতে লাগলো, কিন্তু সবার সামনে এভাবে খেতে গুঞ্জন বেশ আনইজি ফিল করছিল। সেজন্য মিন্নয়কে চুপিসারে জিজ্ঞেস করলো, ওরা কেন এসেছে? আমি জানি না, তুমি চুপচাপ খাও। আমি সবার সামনে এভাবে খেতে পারছি না। কেন? আমার অসুস্থ হচ্ছে। মিন্নয় চোখ রাঙিয়ে বলল, এখনই না খেলে কাল রাতে যা করেছিলাম সেসব এখন সবার সামনে করে দেবো। আরে প্লিজ, ওরা কি বলবে শুনি আগে। মিন্নয় ভাবলো, তারপর পিছনে ঘুরে তাকিয়ে বলল, কিছু বলবেন? গুঞ্জনের বাবা জামান সাহেব মাথা নাড়লেন। মিন্নয় উঠে বাইরে চলে গেল, বলল, আপনার কথা বলুন, আমি আসছি বলে বাইরে চলে গেল। জামান সাহেব এসে বসলেন গুঞ্জনের পাশে। কিছুক্ষণ চুপ করে বসে রইলেন। গুঞ্জন অস্বস্তিতে পড়ে গেল। নিজের বাবা হলেও মানুষটাকে কোনোদিন বন্ধুসুলভ আচরণ করতে দেখেনি। সবসময় পরপর লেগেছে, বেশি কথা হয়নি কখনো। তাই গুঞ্জন অস্বস্তিতে গাঢ় হয়ে বসে রইল। জামান সাহেব হঠাৎ হু হু করে কেঁদে উঠলেন। গুঞ্জন চমকে তাকালো, ঢোক গিলে বলল, আপনি কাঁদছেন কেন? জামান সাহেব নিজেকে সামলানোর চেষ্টা করতে করতে বললেন, আমাকে ক্ষমা করে দিও আম্মু। গুঞ্জন আমাকে অবাক হয়ে বলল, কিসের জন্য? আমাদের এই ব্যবহারের জন্য। আমাদের জন্যই তো তোমার আজ এই অবস্থা মা। তোমাকে ঠিকমতো ভালোবাসতে পারিনি, সবসময় তুচ্ছ তাচ্ছিল্য করেছি। সেজন্য আম্মু, তুমি আমাদের ক্ষমা করে দাও। গুঞ্জন তাচ্ছিল্য হাসি আসলো, বলল, আমি মরে যাবো বলে আপনারা সবাই দল বেঁধে ক্ষমা চাইতে এসেছেন?
মায়া আহমেদ মেয়েকে জড়িয়ে ধরলেন, বললেন, এরকম বলছে কেন গুঞ্জন? আমরা ভুল করেছি আর সেটা বুঝতে পেরেছি। এখন ক্ষমা করে দাও তোমার এই অপরাধী মা বাবাকে, যে মা বাবা কোনোদিনই তাদের বড় মেয়েকে ভালোবাসেনি, খোঁজ রাখেনি, শুধু ভুল বুঝে এসেছে। আর তুমি আমাদের ছেড়ে কোথাও যাবে না। মিন্নয় আছে না, ও তোমায় ভালো করে তুলবে, দেখো। পারবে না হয়তো। মায়া আহমেদ চুপ করে গেলেন। তারপর একে একে গুঞ্জনের ফুফিরা, চাচিরা, চাচুরা সবাই গুঞ্জনের কাছে ক্ষমা চাইলেন। গুঞ্জনও আর না পেরে সবাইকে ক্ষমা করে দিল। বলল, সবাই পেলাম আমি, তবে অনেক দেরিতে। বাকিরা চুপচাপ রইল। মায়া আহমেদ মেয়েকে জড়িয়ে ধরে বসে রইলেন। মাকে জড়িয়ে ধরে গুঞ্জনের চোখে পানি এসে গেল। কতদিন পর মা ওকে জড়িয়ে ধরল। 1 বছর, 2 বছর, না দীর্ঘ 16 বছর পর। কত শান্তি লাগছে। একটু পর মিন্নয় এলো কেবিনে। মায়া আহমেদ আর জামান সাহেব ওর কাছেও ক্ষমা চাইল। প্যারেন্টসদের সাথে গুঞ্জনের মিল দেখে মিন্নয় মনে মনে স্বস্তি নিঃশ্বাস পেল। ও একটা মুচকি হাসি দিয়ে বলল, আমার কাছে ক্ষমা চাইবার কিছু নেই আঙ্কেল। জামান সাহেব সচকিত গলায় বলল, তুমি আমার ছেলে, আমাকে আব্বু ডাকতে পারো। মিন্নয়ের তাকালো, হাসি মুখে বলল, ঠিক আছে আব্বু। আর আপনাদের একটা কথা জানিয়ে দিই তাহলে। এখনই আমাকে ফোন করে জানানো হলো আমাদের সব কিছু ঠিকঠাক। 3-4 দিনের মধ্যে আমাদের ফ্লাইট। গুঞ্জন পানি খাচ্ছিল। মিন্নয়ের কথা শুনে অবাক হয়ে বলল, কিসের ফ্লাইট? জামান সাহেব বললেন, তোমাকে সিঙ্গাপুর নেওয়া হবে আম্মু। কিন্তু কেন? ট্রিটমেন্টের জন্য। গুঞ্জন আহত চোখে তাকালো। ওর গলা ধরে আসছিল। কান্না চেপে ধরে শান্ত গলায় বলল, আমার অবস্থা কি বেশি খারাপ আব্বু? জামান সাহেব মেয়ের দিকে থেকে চোখ ফিরিয়ে নিলেন। মিন্নয় পরিস্থিতি সামাল দেওয়ার জন্য বলল, মোটেও না, কিন্তু আমি তো আর রিস্ক নিতে চাই না গুঞ্জন, তাই নিয়ে যাব। আমাদের সাথে আর কে কে যাবে? আমি, তুমি, তোমার আব্বু আম্মু। আমার আব্বু আম্মু। গুঞ্জনের কী যেন মনে হতেই আনমনে বলল, দিদা যাবে না? মিন্নয় সরু চোখে তাকালো। জিজ্ঞেস করলো, কেন? আমি দিদাকে ছাড়া থাকতে পারবো না কোথাও। যদি আমার কিছু হয়ে যায় তাহলে তো দিদার সাথে আর দেখাই হবে না কখনো। তুমি কি আমার হাতে থাপ্পড় খেতে চাও? গুঞ্জন ভয় পেয়ে চুপ হয়ে গেল। কিন্তু গুঞ্জনের অসহায় আদরে মুখখানা থেকে মিন্নয়ের কোথাও গিয়ে বাঁধল। কিছুক্ষণ চিন্তা করে বলল, ঠিক আছে, দাদিমাকে নিয়ে যাব। গুঞ্জনের চোখ দুটো চিকচিক করে উঠল। ওর চোখে পানি এসে গেছে। এত ভালোবাসা গুঞ্জনের প্রাপ্য ছিল সেটা গুঞ্জন জানতই না। সারা জীবনের দুঃখ কষ্টগুলো এখন সুখ হয়ে উড়াল দিচ্ছে গুঞ্জনের জীবনে। ঠিকই বলে মানুষ, সুখ আসে দুঃখের পর। আচ্ছা, এত ভালোবাসা আর সুখ সইবে তো ওর? হসপিটাল কেবিন থেকে সবাই চলে গেল। মিন্নয় আবারও তার ল্যাপটপ নিয়ে ব্যস্ত হয়ে পড়ল। এমন সময় একটা নার্স এলো। এই নার্সটা প্রতিদিন একবার হলেও আসে আর গুঞ্জনকে দেখে যায়। উপদেশ দিয়ে যায়। নার্সটা খুব সুন্দরী, এক কথায় গুঞ্জনের চেয়েও বেশি সুন্দর দেখতে। আসলে হ্যাংলার মতো মিন্নয়ের দিকে তাকিয়ে থাকে। গুঞ্জন একটু একটু বুঝতে পারে যে এই নার্সটা সুবিধার নয়। নার্সটা বের হয়ে যেতেই গম্ভীর মুখে গুঞ্জন মিন্নয়কে কাছে ডাকলো। মিন্নয় কাছে এসে বসতে গুঞ্জন ঠাস করে একটা চর বসিয়ে দেয় মিন্নয় গালে। মিন্নয় হতভম্ব হয়ে বলল, এটা তুমি কি করলে গুঞ্জন? গুঞ্জন রাগী গলায় বলল, আদর করেছি। মানে? আপনি এত সুন্দর কেন? এই তোমার মাথা টাথা খারাপ হয়ে গেছে নাকি? আমি যেটা বলছি সেটা বলুন। আমি সুন্দর হয়েছি তাতে তোমার সমস্যা কি হচ্ছে? বুঝলাম না তো। গুঞ্জন ভয়ঙ্কর চোখে তাকালো মিন্নয়ের দিকে। বলল, আমার সমস্যা, তাই না? তাহলে এই লুচু নার্স হাঁ করে আপনার দিকে তাকিয়ে থাকে কেন? আপনার মুখে কি মধু আছে? মিন্নয় এতক্ষণে বিষয়টি ধরতে পারলো। মৃদু হেসে বলল, আর ইউ জেলাস? গুঞ্জন আবারও ভয়ঙ্কর চোখে তাকালো। বললো, তো জেলাস হবো না কি হবো? ঢ্যাঙ্গার মতো লম্বা আর ক্রিমের মতো ক্রিমি হওয়ার দরকারটা কী ছিল উনি? মিন্নয় ভান করে বলল, কি আর করবো বলো, সব কপাল। আমি কি জানতাম যে বড় হয়ে এমন লম্বা আর ক্রিম হবা? জানলে আমি কখনোই বড় হতাম না। কাঁথাতে জড়িয়ে তখন আমার বউ আমাকে নিয়ে সারা বাড়ি ঘুরতো, তাই না? কিন্তু আফসোস। গুঞ্জন এমন ফাজিল কথা শুনে আবারও রাগান্বিত হলো। ইচ্ছে করছে সামনে বসা এই ছেলেটাকে ঠাস ঠাস করে আরও 2টা চর বসিয়ে দিতে, কিন্তু পারবে না ও। দোষ তো ওই নার্স নামক কাল নাগিনী। তাহলে গুঞ্জন কেন মিন্নয়কে মারবে? ওর তো এত দোষ নেই, তাই না? দেশের একজন সচেতন বিচারকের দৃষ্টিতে দেখতে গেলে গুঞ্জনে উচিত ওই নার্স নামক বেয়াদবটাকে ঘাড় ধাক্কা মেরে জেলের ভিতর আটকে রাখা। কেন তাকাবে ও মিন্নয়ের দিকে? কেন তাকাবে গুঞ্জনের বড়োর দিকে? ওর কোনো রাইটই নেই। যত সব পেঁচাল পাড়ার লোকের জন্য শুধু শুধু গুঞ্জন মিন্নয়ের ফর্সা টমেটোর মতো গালটা লাল করে দিল। ইস, চলবে।